সৌদি আরবের ভোরের সকাল দেখতে কিন্তু বেশ লাগে। আর ভোরের সকাল কিন্তু সব জায়গায় ভালো লাগে। ভোরবেলার যে একটা স্নিগ্ধতা থাকে সেটা কিন্তু অনেক মুগ্ধতায় ভরে যায়, সারাটা দিন মনটা ভালো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভোরবেলা থেকেই শুরু করেছি। ভাবলাম যে আজকে ভোরবেলার যে মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করি। আর এই তো ফজরের নামাজের পর সবসময় আমি 3টা খেজুর খাই, এটা আমাদের নবীজির সুন্নত। তো এখন আমি 3টা খেজুর নিয়ে ধুয়ে খাবো। এমনিতেও খেজুরের কিন্তু অনেক উপকারিতা আছে। আর আপনারা চাইলে খেজুরের সাথে আরও বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করে খেতে পারেন, কিন্তু আমি ওগুলি খাই না আসলে। সকালে খালি পেটে 3টা খেজুর খাই আর হালকা কুসুম গরম পানি, 1 গ্লাস পানি খাই আর কি। ওইটা খেয়ে শুয়ে পড়ি। আবার অনেক সময় একটু নবীজির দুরুদ পাঠ করি। আর আমি যে দুরুদটা পাঠ করি সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এটা 3বার পড়ি। 3বার পড়ার পর ফাঁকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার পড়ি। তারপর পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপর যেটা বেশি বেশি পাঠ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আবার 3বার পাঠ করি। এরকম করে ঘুরে ঘুরে এই দোয়াগুলি আমি আমার নিজের ইচ্ছা মতো যতক্ষণ মনে চায় পাঠ করি। আমি সকালবেলা অফ স্ক্রিনে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ছেলের জন্য নতুন টিফিন বক্স নিয়ে এসেছি। আগের টিফিন বক্সটা একটু ছোট ছিল আর ওইতে খাবারটা খুব কমই অ্যাড করা যেত। ইচ্ছে করলেও চাইলেও কোনো ফ্রুটস অ্যাড করতে পারতাম না। তো তার জন্য এই বক্সটা আনা। আর এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে, সাথে চামিচও ছিল এক্সট্রা। আর এই তো দেখুন, আমার ছেলে স্কুলে যাচ্ছে। আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো বাবা ছেলে একসাথে ব্রেকফাস্ট করে বাবা বললো যে চলো আমি নিয়ে যাবো স্কুলে। তা আমার আর যেতে হয়নি, আপনাদের ভাইয়াই নিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে। আর এদিক দিয়ে আমি কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলি এখন নেড়ে দেবো। সৌদি আরবে যেহেতু বর্তমানে ভালোই শীত পড়েছে, রৌদ্রটাও একটু কম, তো বাহিরে রাখার পরও 2 দিনে আমার কাপড় শুকায়। অনেক কষ্ট হচ্ছে আসলে আমার। আর যদি কাপড় এভাবে না শুকোয়, আমার আয়রন করে শুকোতে হয়। আর সামনে যখন আরও পুরোপুরি কুয়াশা পড়ে যাবে তখন আরও কষ্ট হবে। আসলে বলতে গেলে কাপড়টা নিয়েই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। বিগত 2-2.5 বছর যাবৎ আমার এই কাপড় শুকোতে গেলে অনেক কষ্ট হয়। গরমের দিনে ঘরে রেখে দিলেই শুকিয়ে যায়, আর শীতের দিনটায় কাপড় শুকাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ বাহিরে কোনো রৌদ্র থাকে না, তারপরে ধুলোবালি ওড়ে। তো অনেক সময় বাহিরে আমি কাপড় দেই না। তবে আজকে আবার ধুলোবালি উঠছে না, বাতাসটা একটু কম ছিল, দেখলাম হালকা রৌদ্র আছে, তার জন্য বাহিরে এই কাপড়টা দিয়ে দিলাম। আর যেহেতু আমার ঘরে 2টো বাচ্চা আছে, তারা তো প্রতিদিনই কাপড় নোংরা করে, তাও একটা না 3-4টা করে। তো তার জন্য কাপড়টা বেশি জমে যায়। আর চাইলেও কম ধোয়া দিয়ে হয় না, অনেক ধুতে হয়। আমি আমার অনেক প্রিয় আপুদেরকে দেখেছি শীতের প্রস্তুতি নিতে অনেক সুন্দর করে, কিন্তু আমি সেটা দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে আমি শীত যখন চলে যায় তখনই আমি শীতের কাপড় সব ধুয়ে তারপর আমি ড্রয়ারে রেখে দিই। যেই ড্রয়ারে রাখি সেখানে আসলে এক ধরনের সুগন্ধি জাতীয় একটা জিনিস আছে, প্যাকেট আছে, ওইটা আমি ছড়িয়ে দিই। তার জন্য সেটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, ভালো থাকে, রোদ্রে দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো ওই কারণে আসলে আমি শীতের কাপড় ধোয়াধুয়ির কোনো ভিডিও দিতে পারিনি। তবে এখন রেগুলার এই ভিডিও দেখতে পারবেন, কাপড় শুকোবো ধুবো তখন দেখতে পারবেন, কারণ প্রতিদিনই আমার কাপড় ধুতে হয়। আর এটা হচ্ছে আসলে আমার নিত্যদিনের কাজ। একদিন রান্না না করে থাকা যায়, কিন্তু কাপড় না ধুয়ে থাকা যায় না। রান্নাটা বাহির থেকে করেও আনা যায়। আর কাপড়টা আমি লন্ড্রিতে একটু কমই দিই, এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, বলেছি। কিছু কিছু কাজ আছে যেটা নিচে করাটাই ভালো, আর আমি নিজের কাজ নিজে করতেই খুব পছন্দ করি। এই তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর ছেলেকে স্কুল থেকে আনার আগে আমি রান্নাটা কমপ্লিট করি, তো তার জন্য আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা শেষ করে ওকে স্কুল থেকে আমি আনতে যাব। প্রতিদিন সকালেই একটা টেনশন থাকে, যেটা হচ্ছে কি রান্না করব। আপনাদের ভাইয়াকে যদি জিজ্ঞেস করি, সে বলে তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। অনেক সময় চিন্তা লাগে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ যেটাই খাই, বাচ্চারা তো আর সেটা খেতে পারবে না। তো আলাদাভাবে প্রায় সময়ই আমার রান্নাবান্নার মধ্যে ডালটা থাকে, ডালটা রান্না করি। ডালটা দিয়ে আমার বাচ্চারা মোটামুটি খাবারটা খায়, আর এটা সহজ হয়, হাতে চটকে খাইয়ে দিই। আর আমি কোনো চামিচ টামিচ ইউজ করি না, বাঙালি মায়ের মতোই, আমিও বাঙালি।
হাত দিয়ে মাখিয়ে বাচ্চাদেরকে খাবারটা খাওয়াই, আর আমার বাচ্চারা ওটা বেশি পছন্দ করে। সত্যি বলতে হাতে মাখা খাবারের কিন্তু কোনো তুলনাই হয় না। আমি কিন্তু দেশে থাকতে ছোটোবেলা থেকেই বেশিরভাগই সবাই আমাকে হাতে নলা মেখে খাইয়েই দিত। এই অভ্যাসটা আমার ছিল, আর আমার খুব ভালো লাগতো। নানু, আম্মু, আন্টি যেই বলতো যে তোকে খাইয়েই দেব, তখনই আমি মানে যদি পেটও ভরা থাকতো তাহলে একটা নলা হলেও খেতাম। আর আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে মানে আমাদের সব ভাই বোনদের একটা ছোটোখাটো অভ্যাস আছে, বদ অভ্যাস নাকি ভালো সেটা জানি না। যদি আমাদের আম্মু, মামি বা আন্টি তারা খেতে বসতো, তাহলে আমাদের ভালো লাগলে আমরা তাদের সামনে গিয়ে বসতাম, একটু হাঁ করতাম। তারা বুঝতো যে খাবো, তখন খাবারটা খাইয়ে দিত। হাতে মাখা খাবারের তুলনায় অন্যরকম, আর এটা হচ্ছে ভালোবাসা। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ফ্রুটস কেটে নিচ্ছি। রান্না বসানোর ফাঁকে প্রায় সময় আমি এভাবে একটু ফ্রুটস কেটে নিই, মেয়েকে দিয়ে দিই, সে টিভি দেখে খায়, আমাকে বিরক্তটা কম করে। তো এভাবেই আমি, এতে করে আমার কাজটাও আর বাধা পড়ে না, তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। তো এই তো ফ্রুটসটা কেটে নিয়েছি, এখন ওকে দিয়ে দেবো, একটু সাজিয়ে দিচ্ছি যাতে ও খায়। তাও পুরোটা খাইনি, রয়ে গিয়েছিল, বাকিটা আমি খেয়ে নিয়েছি। চাইলেই কিন্তু সব কাজ একা হাতে করা যায়, এটা আমার সব আপুরাই জানে। আর আমি প্রিয় আপুদের প্রায় ভিডিওতেই দেখি তারা সব কাজ একা হাতে কি সুন্দর করে গুছিয়ে করে। তো আমিও চেষ্টা করি আমার মতো করে আমার সংসারের সব কাজগুলি একটু একটু করে গুছিয়ে করার। আজকে আমি সবজি রান্না করব। শীত যেহেতু চলে এসছে, শীতের সবজি না রান্না করলে কি হয়, তাই ভাবলাম আজকে শীতের সবজিটাই রান্না করব। আমার ঘরে যে যে সবজিগুলো ছিল সবগুলো দিয়েই আমি আজকে সবজি তরকারিটা রান্না করব। অফ স্ক্রিনে আমি সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এই সবজিটা আমি আমার মতো করে রান্না করব, আমি যেভাবে রান্না করতে পারি আর কি সেভাবেই। এই তো এখন আমি ভালো করে সবজিগুলো ধুয়ে নেব। সবজিগুলো ভালো করে ধোয়ার পর একটু ঝরানোর জন্য রেখে দেবো ঝুড়িতে। চুলাতে যে ডালটা বসিয়ে রেখেছিলাম, ডালটা হয়ে গিয়েছে, আর এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দেব। আজকে আমি নিরামিষ রান্না করব, আর নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। মাঝে মাঝে খাবারের পরিবর্তন আনাতে কিন্তু ভালোই লাগে। আজকে ডাল আর সবজি দিয়েই হয়ে যাবে। আমরা যখন রান্না করি, রান্নার মাঝখানে কিন্তু চাইলে আমরা যেই দুরুদটা আমি সকালবেলা পড়েছি, পাঠ করেছিলাম, ওই দুরুদটা চাইলে পড়তে পারেন। কাজের ফাঁকে ওই দুরুদটা পড়লে অনেক সওয়াব। এমনও কিছু ক্ষেত্রে আছে, এগুলি আমি অনেক আগে থেকেই শিখে রেখেছিলাম, আর এগুলি আমি করতাম। যেহেতু বাহিরের দেশে থাকি, একা থাকি, মাঝে মাঝে কিন্তু আমাদের মনটা ভালো থাকে না, অনেক সময় আপসেট থাকে, খারাপ লাগে। তো তখন এই দোয়াগুলি আমি পড়তাম। আমার মামা, আম্মু তারা বলেছে, আমার আন্টি তারা অনেক হাদিস জানে, দোয়া জানে। তো তাদের ফোন দিলে তারা বলতো এই দোয়াগুলি পর, ভালো লাগবে। তো যখন বেশি খারাপ লাগে তখন এই দুরুদগুলো আমি পাঠ করি। আর সত্যি বলতে এই দুরুদগুলো যখন আমি পাঠ করি এমনিতেই মন ভালো হয়ে যায়। সবই আল্লাহ তাআলার রহমত। এখন আমি সবজিটা রান্না করে নেব। এই তো দেখুন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, পাশাপাশি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ভেজে হালকা বাদামি রঙের করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদার পেস্ট, আর পাশাপাশি আমি দিয়েছি রসুন কুচি। আমার কাছে রসুনের পেস্ট ছিল না, সেটা দিতে পারিনি, তো সহজ যেটা সেটাই করেছি। আর আমি প্রায় সময় বলি, যখন রসুনের পেস্ট থাকে না আমার কাছে, তখন আমি রসুনের কুচিটাই দিয়ে দিই, গ্রেট করে দিয়ে দিই। আমি কিভাবে গ্রেট করে রসুন কুচিটা ইউজ করি সেটাও আমি আপনাদের কাছে একদিন শেয়ার করব। শুধু এটা না, গ্রেট করে কিন্তু মাংসও রান্না করা যায়, আমি ওইটাও করেছি। অনেক সময় হাতের কাছে সব কিছু থাকে না, আর আদা রসুন পেস্ট করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। তো তখন আমি কি করি, এইভাবে গ্রেট করেই রান্নাটা করে নিই। তো রান্না যখন করি এগুলি কিন্তু গ্রেট থাকে না, যখন এটা তরকারিটা কষাই, তরকারি কষানোর সাথে সাথে কিন্তু ওই গ্রেট করা যেই চিকন চিকন করে থাকা যে মশলাগুলি থাকে, আদা রসুনের কুচিগুলি, সেগুলোই গলে যায়। আর আমার কাছে খুবই ভালো লাগে, সহজ লাগে। আর আমরা গৃহিণীরা কিন্তু সবসময় সহজ কাজটাই বেশি করার চেষ্টা করি, সেভাবেই করার চেষ্টা করি। এই তো কথা বলতে বলতে আমি মশলার মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পর ঢেকে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোটাও এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এই সবজিতে আলাদা কোনো মশলা অ্যাড করিনি, অনেকে আলাদা মশলা দেয়, তবে আমি ঘরোয়া মশলা দিয়েই সবজিটা রান্না করছি। আর এখানে আমি এক্সট্রাভাবে দিব 5 ফোড়ন, যেটা দিলে ঘ্রাণ লাগে, খুব ভালো স্মেল আসে। আমি সবজিতে সবসময় 5 ফোড়ন ইউজ করি, এতে করে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচের পরিমাণটাও এখানে আমি কম রেখেছি, যেহেতু আমার বাচ্চারা খাবে।
তার জন্য কম দিয়েছি। এখানে আমি পাঁচফোড়নটা আগে থেকেই হালকা ভেজে রেখেছিলাম, তো এই পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আস্ত পাঁচফোড়ন দিয়েছি, অনেকে বেটে গুঁড়ো করে দেয়, আমি আস্তই দিয়েছি। এতে করে গ্রানই হবে, স্মেলের জন্য পাঁচফোড়নটা দেয়া। এখন সবজির সাথে ভালো করে পাঁচফোড়নটা আমি মিশিয়ে নেব। আর সবজি রান্না করতে করতে আপনাদের কাছে একটা জিনিস চাইতে তো ভুলেই গিয়েছি। সবসময়ের মতো যেটা চাই সেটা চেয়ে নিই। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, আমার কমিউনিটিতে একটা লেটার দিবেন। যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওতে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে পারবো না। প্লিজ আপনারা কমিউনিটিতে লেটার দিবেন, আপনারা সাপোর্ট করেন, তারপরে সাপোর্টটা করার পর আবার এটা নিয়ে যান। এটা কিন্তু ভালো লাগে না, খারাপ লাগে। আর আরও কিছু আপুদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা প্লিজ লাইক দিবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের সববার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভিডিও দেখার পর ইউটার্ন না আসে, আমি ততক্ষণ পর্যন্ত আমি আসি না, ওই ভিডিওটা ফুল ওয়াচ করে আসি। হ্যাঁ, আমার কমেন্টটা হতে পারে একটু ছোট হয়, যে ছোট হলেও আমি কিন্তু আমার প্রতিটা কমেন্টে ইনশাল্লাহ অথবা মাশাল্লাহ ওয়ার্ডটা ইউজ করি। যেহেতু আমি মুসলিম, আমি এই ওয়ার্ড ইউজ করার পরে কখনও আমি মিথ্যা বলবো না। এটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা ট্রাস্ট করেন, বিশ্বাস করেন। আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি এই ওয়ার্ডগুলো ইউজ করি। ইনশাল্লাহ মাশাল্লাহ, যেহেতু আমরা মুসলিম, এই শব্দগুলোর মূল্য আমাদের কাছে অনেক। এই তো কথা বলতে বলতে আমার সবজি রান্না হয়ে গিয়েছে, শীতের সবজি। আর এই সবজিটা না রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো, এই শীতে প্রথম মিক্সড সবজি রান্না করেছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো বিকেলের দিকে একটু পিঠার আয়োজন করেছিলাম। যেহেতু শীত, টুকিটাকে হালকা পাতলা প্রায় সময় পিঠার আয়োজন করি, তা আজকে একটু ভিন্নভাবে ভাবলাম যে পিঠাটা করি, রোল পিঠা করবো আর কি। অনেকে বলে সুশি পিঠার, তো নামের অভাব নেই, কিছু কিছু পিঠা আছে নামই জানি না। তো ভিডিও দেখি, অনেক আপুদের রেসিপি দেখি পিঠার, তো তাদের কাছ থেকে কিছু কিছু ধারণা নেই। তো এই পিঠাটা আমি নতুন করছি, এটা দোতলার ভাবির কাছে দেখেছিলাম, সে করেছিল গুড় আর নারকেল দিয়ে। তা আমি এখানে গুড় নারকেলটা ইউজ করিনি, এখানে আমি আমার মতো করে পুর বানিয়ে নিয়েছি। আমি এই পুরের মধ্যে ইউজ করেছি সুজি, তো তার জন্য এখানে খুব সুন্দর করে কিন্তু মিশে গিয়েছে। আর সুজিটা কিন্তু আমি প্রায় খাবারই ইউজ করি আমার বাচ্চাদের জন্য, যেভাবে ভালো হয় সেভাবেই। তো এখানে আপনারা যেভাবে পারেন আপনাদের মতো করে পুরটা বানিয়ে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি রোলটা বানিয়ে নিয়েছি, আগে থেকে রুটিটা বানিয়ে নিয়েছি, রুটিটা একটু মোটা মোটা করে আমি করেছি। এই তো, এখানে আমি 3টা রোল করেছি। যেহেতু শীতের দিন, আর শীত মানেই কিন্তু একটা পিঠা পুলের আয়োজন, পিঠার একটা আনন্দ আমেজ থাকে। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। আমরা যেহেতু বাহিরের দেশে থাকি, আমাদের হাতের কাছে কিন্তু অনেক কিছু থাকে না। তো কিছু কিছু সময় কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু ঠকে যাই না, জিতেই যাই। তা আজকে ভাবলাম যে এই রোল পিঠাটা আমি করব। প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে তো ভাপা দেওয়ার মতো তেমন কিছু নেই, তারপরে ভাবলাম যে এই পদ্ধতিটা অবলম্বন করলে আই থিঙ্ক এই পিঠাটা খাওয়া যাবে। তো এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, পানিটা পরিমাণ অনুযায়ী নিয়েছি, আর এর উপরে দিয়ে দিয়েছি এই ঝুড়ি, যে ঝুড়ি দিয়ে আমরা সবজি টবজি কাটার পর ধুই। তো সেই ঝুড়িটাই আমি এখানে ক্লিন করে ভালো করে ইউজ করেছি। তো এটার উপরে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এটার উপরে দিয়ে দিয়েছি। পানিটা পুরোপুরি বলক আসার আগে আমি পিঠেগুলো দিয়েছি, তা না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এখানে আমি এই ঢাকনাটা ইউজ করেছি, এটা একদম ফিট হয়েছে। আর এই তো দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে, পিঠা ভাপে এসে গিয়েছে। এখন হালকা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলো কেটে নিয়েছি। কিছু কিছু পিঠা একটু গোল গোল করে করেছি, কিছু কিছু পিঠা একটু রোল করে করেছি, একটু আলাদা টাইপের হয়েছে যেহেতু প্রথম বানিয়েছি। তো এই তো দেখুন, এখন আমি পিঠাগুলো হালকা ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিচ্ছি। বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু মজা লাগবে না, এই পিঠা মোটামুটি গরম গরম খেতেই ভালো লাগে। তো এভাবেই কাটছে এই শীতে সৌদি আরবে আমার সংসার জীবন। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।